বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ক্লাসটি হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, আর টপিকটি হলো নেরেশন। নেরেশন এটাকে স্পিচও বলা হয়, নেরেশন অর স্পিচ। আমাদের জানা উচিত নেরেশন কাকে বলে। নেরেশনকে আবার স্পিচ বলা হয়, আবার এটাকে বাংলা যদি ডাইভার্ট করি তখন এটাকে বলা হবে উক্তি। তার মানে বক্তা যে কথাটি বলবে এটাই হবে কি নেরেশন। মনে করো আমি বললাম যে আই এম এ টিচার, এটা হলো আমার কথা। তাহলে এই কথাটি কি স্পিচ বা নেরেশন। স্পিচ বা নেরেশন কথাটা দুইভাবে এক্সপ্রেশন করা যায়। কথাটি কইভাবে এক্সপ্রেশন করা যায়? ইয়েস, হ্যাঁ, দুইভাবে এক্সপ্রেশন করা যায়। ধরো বক্তা সরাসরি কথাটি বলল, যেমন ধরো আইসে, আমি বলি যে আই এম এ টিচার। এখানে বক্তা সরাসরি কথাটি বলেছে। আবার এই কথাটিকে কি করা যায়? ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবেও বলা যায়। যেমন ধরো I say that I am a teacher। এই যে এখানে বক্তা সরাসরি বলেছে, আর এই জায়গাটির মধ্যে একটু ঘুরিয়ে বলেছে। কেমন ঘুরিয়ে বললো? I say that, আমি বললাম যে I am a teacher। তাহলে এই যে সরাসরি বক্তা বলল, সরাসরি ইংলিশটা হলো ডিরেক্ট। সরাসরি ইংলিশটি কি? ডিরেক্ট। কেউ কেউ ডাইরেক্ট উচ্চারণ করে, ওকে ইউ মে প্রনাউন্স। আর যদি একটু ঘুরিয়ে বলে তখন এটি কি হয়ে যাবে? ইনডিরেক্ট হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্পিচটি দুইভাবে বলা যায়। একটি হলো ডিরেক্ট, আরেকটি হলো ইনডিরেক্ট। হিয়ার ইউ শুড রিমেম্বার, তোমাদের মনে রাখা উচিত যে তোমাদের থেকেই কিন্তু নেরেশনটি শুরু হয়েছে। তার মানে ইউ আর দ্য বিগিনার্স অফ নেরেশন। আবার তোমাদের এখানে যেটা আসবে এটি কিন্তু আসবে প্যাসিভ নেরেশন আকারে আসবে। কি আকারে আসবে? প্যাসিভ নেরেশন আকৃতিতে আসবে। তো প্যাসিভ নেরেশনটি জানতে হলে আমাদের আগে কি করতে হবে? ডিটেস্ট মানে সেন্টেন্স নেরেশনগুলো করতে হবে। সেন্টেন্সগুলো যদি তুমি করতে পারো, তোমরা যদি সেন্টেন্স নেরেশনগুলো করতে পারো, তাহলে অটোমেটিক্যালি তোমরা প্যাসেজ নেরেশনগুলো করতে পারবে। অ্যাজ ইউ আর দ্য বিগিনার্স অফ নেরেশন, যেহেতু তোমরা নেরেশনের বিগিনার, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি নিয়ম ভালো করে অন্তস্থ করতে হবে। আচ্ছা, দেখে তাহলে আমরা এখানে কি পেলাম? আর ডিরেক্ট স্পিচ যখন বক্তা সরাসরি বলে। আই এম গিভিং অ্যানাদার এক্সাম্পল। আমি আর একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। রানা সেজ, হাউ ডু ইউ ফিল টুডে? অ্যান্ড দেন এটা হলো রানা জিজ্ঞাসা করলো। আবার আরেকজন জবাব দিল, আসিফ রিপ্লাইস, জবাব দিল যে আই ফিল ওয়েল টুডে। তাহলে এই যে সরাসরি রানা জিজ্ঞাসা করলো, এটি হবে কি? ডিরেক্ট। আর এই যে আসিফ রিপ্লাইস, আসিফও সরাসরি জবাব দিয়েছে, তাহলে এটিও কি হবে? ডিরেক্ট। আমরা এটিকে অন্যভাবেও কিন্তু চিনতে পারি। কিভাবে চিনতে পারি? ডিরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার ভিতরে থাকে। এই যে দেখো, ইনভার্টেড কমার ভিতরে, এই যে ইনভার্টেড কমা, এই যে ডিরেক্ট স্পিচটি কিসের ভিতরে? ইনভার্টেড কমার ভিতরে। এই কথাটিকে
আমরা আবার ঘুরিয়ে বলতে পারি, যখন ঘুরিয়ে বলবো তখন কি হয়ে যাবে? ইনডিরেক্ট হয়ে যাবে। যেমন রানা asks how আসিফকে জিজ্ঞাসা করছে, তার মানে যেহেতু আসিফকে জিজ্ঞাসা করছে হাউ, এখানে আমরা কি লিখব? হাউ হি ফিলস টুডে। তাহলে এখানে হাউটি ইউজড হয়েছে কি হিসেবে? কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে রানা আস্কস হাউ হি ফিলস টুডে, এখানে আর ইনভার্টেড কমাটি নেই। আছে ইনভার্টেড কমা? না। যখন ইনভার্টেড কমা থাকবে না, মাঝখানে দুটো সেন্টেন্সের মাঝখানে যখন একটি কনজাংশন থাকবে, সেখানে দ্যাটও থাকতে পারে, ইফও থাকতে পারে, টু থাকতে পারে, তখন এটি হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। আবার এটাকে যদি আমরা ইনডিরেক্টে লিখি তখন দাঁড়াবে আসিফ রিপ্লাইস, এই যে আমরা ইনভার্টেড কমাটি তুলে দেব, রিপ্লাইস দ্যাট হি ফিলস ওয়েল টুডে। এখানে দেখো ইনভার্টেড কমা নেই, ইনভার্টেড কমাটি নেই। তো সেই ক্ষেত্রে দুটি সেন্টেন্স একটি সেন্টেন্সের অন্তর্ভুক্ত হয়েছে হেল্পিং কনজাংশন, একটা কনজাংশনের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে এটি কি হয়ে গেল? ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল। আর ডিরেক্ট স্পিচটিতে কি থাকবে? ইনভার্টেড কমা থাকবে, কারণ দুটো সেন্টেন্স তোমরা জানো যে দুটো সেন্টেন্স একসাথে কি হয় না? ব্যবহার হতে পারে না বা হয় না। তখন দুটো সেন্টেন্স যদি আমরা একসাথে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে ইনভার্টেড কমার ভিতরে একটি সেন্টেন্সকে রেখে দিতে হবে, আর না হয় কনজাংশন ব্যবহার করে হাউ, দ্যাট, ইফ অথবা টু এরকম কনজাংশন ব্যবহার করে দুটো সেন্টেন্সকে একসাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যখন এরকম দুটো সেন্টেন্সকে একসাথে অ্যাডজাস্টমেন্ট করব একটি কমা ব্যবহার করে, ইনভার্টেড কমা ব্যবহার করে, তখন এটি হয়ে যাবে ডিরেক্ট স্পিচ। আর যখন কনজাংশন ব্যবহার করে দুটো সেন্টেন্সকে একসাথে করব, তখন হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমার ভিতরে থাকবে কথাটা, আর ইনডিরেক্ট স্পিচে কনজাংশন যুক্ত থাকবে। তাহলে ডিরেক্ট, ডিরেক্ট, আর এই অংশটুকু কি হলো? ইনডিরেক্ট। এই টপিকটি ক্লাস 8 থেকে শুরু হয়ে আপ টু 12 ক্লাস পর্যন্ত এটা চলতে থাকে। তো তোমাদের শুধু প্যাসিভ ন্যারেশন আকারে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে হবে। তার মানে হলো একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে এটা থাকবে ডিরেক্ট মোডে, এটাকে তোমাদের কি করতে হবে? ইনডিরেক্ট করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে এখন? ডিটেস্ট সেন্টেন্সগুলোকে কীভাবে ন্যারেট করতে হয়, কীভাবে ইনডিরেক্ট স্পিচে নিতে হয়, ওই নিয়মগুলো আমরা অন্তস্থ করব। ঠিক আছে, যাক শুরু করা যাক। ন্যারেশনে 3 ধরনের পরিবর্তন হয়ে থাকে। 2, 3। কয় ধরনের পরিবর্তন হয়ে থাকে? 3 ধরনের পরিবর্তন হয়ে থাকে। নাম্বার 1, লিখে রাখো সাবজেক্ট তথা পার্সনের পরিবর্তন। নাম্বার 2, প্রয়োজন
অনুসারে টেন্সের পরিবর্তন ইনভার্টেড কমা তুলে দেওয়া। তাহলে সাবজেক্ট অর্থাৎ পার্সনের পরিবর্তন, প্রয়োজন অনুসারে টেন্সের পরিবর্তন, ইনভার্টেড কমা তুলে দেওয়া। আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এই পরিবর্তনগুলো আমাদের প্রয়োজন মতে প্রয়োজন অনুসারে করতে হবে। I say I'm a student. I say I'm a student. এখানে আমরা কি করব? পার্সনের পরিবর্তন করব, তারপরে টেন্স প্রয়োজন হলে পরিবর্তন করব, আর ইনভার্টেড কমাটি কি করব? তুলে দেব। ফাইন। I say I'm a student. তোমরা দেখো এখানে দুটো অংশ রয়েছে। I say একটি অংশ, ইয়েস, I say একটি অংশ, I am a student এখানে আরেকটি অংশ। I say I am a student, আমি বলি যে আমি একজন ছাত্র। দুটো অংশ রয়েছে এখানে, I say একটি অংশ, I am a student আরেকটি অংশ। যেহেতু ইনভার্টেড কমার ভিতরে, সেহেতু এটি কোন অবস্থায় রয়েছে, কোন মোডে রয়েছে? ডিরেক্ট মোডে রয়েছে। তোমরা অলরেডি বুঝে গেছো যে এটি কোন মোডে আছে, ডিরেক্ট মোডে রয়েছে। তাহলে I say I am a student, আমাদের কাজ হলো ইনভার্টেড কমা তুলে দেওয়া, পার্সনের পরিবর্তন। I say ইনভার্টেড কমাটি শুধু শুধু উঠে যাবে না, এখানে অবশ্যই একটি কনজাংশন ব্যবহার করতে হবে। কনজাংশন ব্যবহারের পদ্ধতি কি? দেখো সেন্টেন্সটি কিসে আছে? অ্যাসার্টিভে আছে। তাহলে I say অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য দ্যাট ব্যবহার হয়। I say that, তারপরে I am a student। পার্সনের পরিবর্তনের বিষয়টা, পার্সনটি যখন ফার্স্ট পার্সনে থাকবে তার মানে হলো এখানে যে দুটো অংশ রয়েছে, এই অংশটির নাম কি? এই অংশটির নাম হলো, তোমরা জানো যে রিপোর্টিং ভার্ব, আর এই টোটাল এই অংশটির নাম হলো রিপোর্টেড স্পিচ। তার মানে বক্তা এই কথাটি বলেছে, বক্তা যেই কথাটি বলবে এই কথাটি হলো রিপোর্টেড স্পিচ। বুঝতে পারছো? বক্তা যেই কথাটি বলবে এই কথাটি কি? এই কথাটি হলো রিপোর্টেড স্পিচ। আর এই অংশটুকু হলো রিপোর্টিং ভার্ব। তাহলে এই দুটো অংশকে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি, তার মানে এই সেন্টেন্সটিকে আমরা অ্যাডজাস্টমেন্ট করেছি কি দিয়ে? দ্যাট দিয়ে, দ্যাট নামক একটি কনজাংশন ব্যবহার করে এই দুটো অংশকে একসাথে করেছি। আর এই ইনভার্টেড কমা তোলার কিছু নিয়ম রয়েছে, কিছু মেথড, কিছু প্রসেস রয়েছে। এই প্রসেসগুলো আমি লিখে দিচ্ছি। দ্যাট, কখনো বা দ্যাট হবে, কখনো বা টু হবে, কখনো
ইফ অথবা ডাব্লিউএস। ডেটটি কখন হবে? যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, তার মানে সেন্টেন্সটি যখন অ্যাসার্টিভ হবে, সেন্টেন্সটি যখন অপটাটিভ হবে, অপটাটিভ সেন্টেন্স হবে, তারপরে সেন্টেন্সটি যখন এক্সক্লেমেটরি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, ইম্পারেটিভটি যখন লেট দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কখনো ভার্ব দিয়ে শুরু হয়, কখনো লেট দিয়ে শুরু হয়। আবার অন্য সকল ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি ব্যবহার হবে? টু। অন্য ক্ষেত্রে মানে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? টু। ইম্পারেটিভ সেন্টেন্সটি কখনো অর্ডার হয়, কখনো অ্যাডভাইস হয়, কখনো বা অনুরোধ হয়ে থাকে। তো এই সকল ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা তোলার জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে কি ব্যবহার করব? টু ব্যবহার করব। ইফটি হবে যখন ইন্টারেটিভ সেন্টেন্সটি অক্সিলারি দিয়ে হবে। ইন্টারেটিভ সেন্টেন্সটি অক্সিলারি দিয়ে হবে। ফর এক্সাম্পল, আর ইউ হ্যাপি নাও, আর ইউ এ স্টুডেন্ট, ইজ শি এ টিচার, এরকম অক্সিলারি দিয়ে যখন প্রশ্নবোধকটি হবে তখন আমাদের কি ব্যবহার করতে হবে? ইফ। তার মানে কোশ্চেন উইথ অক্সিলারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দুইভাবে হতে পারে। একটা হলো অক্সিলারিটি সামনে নিয়ে এসে, আরেকটি হলো ডাব্লিউএস দিয়ে। হু হ্যাজ হেল্প ইউ ইন দ্য মার্কেট, এখানে কি দিয়ে হয়েছে? ডাব্লিউএস দিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য, কিছুই হবে না, শুধু ডাব্লিউএস কোশ্চেনটি হয়ে যাবে। ডাব্লিউএস দিয়ে যখন কোশ্চেন হবে, কোশ্চেন উইথ ডাব্লিউএস, কোশ্চেন উইথ ডাব্লিউএইচ। তার মানে ডাব্লিউএইচ দিয়ে যখন কোশ্চেনটি হবে তখন ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের কিছুই ব্যবহার করতে হবে না, ওই ডাব্লিউএইচটি কি করতে হবে? ব্যবহার করতে হবে। আমরা ইনভার্টেড কমা তুলে দেওয়ার নিয়মগুলি আমরা শিখলাম। যেমন ডেটটি কখন কখন ব্যবহার হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অপটাটিভ মানে কি? আশীর্বাদ অথবা কামনা অথবা ভাষণা বোঝালে এটাকে কি বলা হয়? অপটাটিভ সেন্টেন্স বলা হয়। মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, মে ইউ প্রসপার ইন লাইফ, এই ধরনের সেন্টেন্সকে কি বলা হয়? অপটাটিভ সেন্টেন্স বলা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও আমাদের কি বসাতে হবে? দ্যাট ব্যবহার করতে হবে। কি করার জন্য? ইনভার্টেড কমাটি তুলে দেওয়ার জন্য। আবার যে সকল ইম্পারেটিভ সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হয়, লেট আস প্লে ইন দ্য ফিল্ড, মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস প্লে ইন দ্য ফিল্ড, এখানে লেট দিয়ে শুরু হয়েছে। এই ক্ষেত্রে ইনভার্টেড কমাটি তুলে দেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? দ্যাট ব্যবহার করতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সটি যখন ভার্ব দিয়ে শুরু হবে তখন ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। আর কোশ্চেন যখন অক্সিলারি দিয়ে হবে, আর ইউ ইটিং রাইস, এই যে কোশ্চেনটি কী দিয়ে হয়েছে? অক্সিলারি দিয়ে হয়েছে। মে আই কাম ইন স্যার, এখানে কোশ্চেনটি কী দিয়ে হয়েছে? মডেল অক্সিলারি দিয়ে হয়েছে। তো এই সকল ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। আবার যখন ডাব্লিউএস দিয়ে কোশ্চেন হবে তখন ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কিছুই হবে না, ওই ডাব্লিউএসটি ওইখানে চলে যাব। ওয়াই আর ইউ ডিস্টার্বিং হার, ওয়াই আর ইউ ডিস্টার্বিং হার, এখানে দেখো
হোয়াইটি কি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে না, কিছুই ব্যবহার করতে হবে না। তার মানে হলো ডাব্লিউএস দ্বারা যখন প্রশ্ন হবে তখন ইনভার্টেড কমাটি এমনিতেই উঠে যাবে, ওইখানে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের কিছুই ব্যবহার করতে হবে না। এবার সাবজেক্টের পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। I say to him, I am coming now. We say, আমরা বলি যে we are students. যেহেতু দুটো সেন্টেন্সই ইনভার্টেড কমার ভিতরে ইনভার্টেড কমা দিয়ে সেন্টেন্সগুলোকে পৃথক করা হয়েছে, তাহলে এগুলো কোন মোডে রয়েছে, ডিরেক্ট মোডে রয়েছে। কোন মোডে রয়েছে, ডিরেক্ট মোডে রয়েছে। এই অংশটাকে কি বলা হয় মনে আছে তো? হ্যাঁ মনে আছে। কি বলা হয় এটাকে? রিপোর্টেড স্পিচ। এই অংশটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়, মানে বক্তা এই কথাটুকু বলেছে। আর এই অংশটুকে বলা হয়, ক্যান ইউ রিমেম্বার, রিপোর্টিং ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর এই অংশটুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। লক্ষ্য করো, এখানেও আই, তার মানে হলো আই সে টু হিম, আমি তাকে বলি যে আই এম কামিং নাও, আমি এখন আসতেছি। তাহলে অথবা আই সে টু হিম আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই শ্যাল লিভ দ্য প্লেস নাও, ইন দিস ওয়ে। দেখো এই আইটি কোন পার্সন কোন নাম্বার? আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পারসন তারা, আমি আমরা, তুমি তোমরা এগুলো ছাড়া বাকি আছে যারা থার্ড পারসন তারা আমরা জানি। তাহলে আমি হলো ফার্স্ট পারসন, আমি আমরা এগুলো কি ফার্স্ট পারসন। যখন দেখবা যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো আই, আবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো আই, মানে এখানেও ফার্স্ট পারসন ওখানেও ফার্স্ট পারসন, তাহলে পার্সনের কোনো পরিবর্তন নাই। এখানেও আই ও পাশেও আই, রিপোর্টিং ভার্বও আই, রিপোর্টেড স্পিচের মধ্যেও আই, পরিবর্তন নাই। রিপোর্টিং ভার্বের মধ্যে আই আর রিপোর্টেড স্পিচের মধ্যেও আই, তার মানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে দু জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে পরিবর্তন নাই। আই সে টু হিম, এবার ইনভার্টেড কমাটি কি দিয়ে উঠাবো, আই সে টু হিম ইয়েস ড্যাট দিয়ে, কারণ এই সেন্টেন্সটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্সটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, তোমরা জানো তারপরেও তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সটি কখন হয়, কোন সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা বুঝবে কিভাবে? দেখবা স্ট্রাকচারটি হবে সাবজেক্ট, ভার্ব, তারপরে হলো অবজেক্ট।
সাবজেক্ট ভার্ব তারপরে যখন অবজেক্ট থাকবে তখন এটি কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। আই এম কামিং নাও, এখানে সাবজেক্ট ভার্ব ইন দিস ওয়ে, এভাবেই সেন্টেন্সটি হয়েছে। তো সেই ক্ষেত্রে এটি কোন সেন্টেন্সে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। আমরা শিখেছি একটু আগে যে সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? দ্যাট ব্যবহার করতে হবে। মনে আছে তো? মূল পরিবর্তন হলো 3 জায়গায়। কি কি? ইনভার্টেড কমা তুলে দেওয়া, সাবজেক্টের পরিবর্তন প্রয়োজন অনুসারে, তারপরে প্রয়োজন অনুসারে টেন্সের পরিবর্তন। সাবজেক্টের পরিবর্তনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে এখানেও যদি ফার্স্ট পারসন থাকে ওখানেও ফার্স্ট পারসন, সেই ক্ষেত্রে পরিবর্তন নাই, মানে এখানেও আই ওখানেও আই, পরিবর্তন নাই। পরের সেন্টেন্সটি দেখি। উই সে উই আর স্টুডেন্টস, এখানেও রয়েছে ফার্স্ট পারসন আর ইনভার্টেড কমা উঠাবো। কি দিয়ে উঠাবো? হ্যাঁ, তোমরা জেনে গেছো যে এখানে আমরা কি দিয়ে উঠাবো? দ্যাট দিয়ে ইনভার্টেড কমাটি তুলে দেব। কেন তুলে দেব? কারণ উই আর স্টুডেন্টস, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, তাহলে এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমাটি কি দিয়ে তুলতে হয়? কি দিয়ে তুলতে হয়? দ্যাট দিয়ে তুলতে হয়। উই সে দ্যাট উই আর স্টুডেন্টস। You say I am a teacher. কোন মোডে রয়েছে? ডিরেক্ট মোডে রয়েছে। কিভাবে চিনতে পারলাম? চিনতে পারছি আমরা এভাবে যে এই স্পিচটি ইনভার্টেড কমার ভিতরে রয়েছে। এই স্পিচটি কিসের ভিতরে রয়েছে? ইনভার্টেড কমার ভিতরে রয়েছে। এবার লক্ষ্য করো, মূল কথায় চলে আসো। আমি কিন্তু পার্সনগুলো কিভাবে পরিবর্তন হয় এটা তোমাদেরকে শেখাচ্ছি। পার্সন কিভাবে পরিবর্তন হয় এটা তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে এই জায়গায় লক্ষ্য করো, মনে আছে তোমাদের এটা হলো রিপোর্টিং ভার্ব আর এটা কি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বে কি রয়েছে? সেকেন্ড পারসন রয়েছে। রিপোর্টেড স্পিচে কি রয়েছে? ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচে লিখে রাখতে পারো, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে আর রিপোর্টিং ভার্বে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি সেকেন্ড পারসন হয়ে যাবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি কি হয়ে যাবে? সেকেন্ড পারসন হয়ে যাবে। ইউ এখানেও কি হবে? ইউ হয়ে যাবে। ইউ সে দ্যাট, ইউ। আর এখানে কি এবার ভার্বের পরিবর্তনটা লক্ষ্য করো, এখানে কি এম হবে? ইউর সাথে কি এম হয়? না, কি হয়? আর হয়। ইউ আর এ টিচার। You say that you are a teacher.
I have, he or she or he says, I have done my tasks. I have done my tasks. He or she says, I have done my tasks. He or she কোন পারসন কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিঙ্গেল বোঝাচ্ছে। He or she or he says, I have done my tasks. Reporting verb, reported speech. লিখে রাখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন হয়, ইয়েস, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটিও থার্ড পারসন হয়ে যাবে। তার মানে এখানেও যা ওইখানেও তা, বা এখানেও যা ওইখানেও তা। এখানে কি রয়েছে? শি হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে কি রয়েছে? ফার্স্ট পারসন, এটিও কি হয়ে যাবে? থার্ড পারসন হয়ে যাবে। আই এম রাইটিং শি অর হি সেজ, ইনভার্টেড কমা তুলে দে, দ্যাট। এবার আইটি কি হয়ে যাবে? শি অথবা হি, এখানে যে কোনো একটি থাকবে। সেজ দ্যাট হি অর শি। এবার ভার্বের পরিবর্তন, হি অর শির সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে হি এবং শির সাথে কি হয়? হ্যাজ না হ্যাভ? হ্যাজ হয়। হ্যাজ ডান। এবার মাইটিও পরিবর্তন হয়ে যাবে রিপোর্টিং ভার্ব অনুসারে। মায়ের জায়গায় কি হবে? হিজ অথবা হার টাস্ক। এখানে ফুল স্টপ হয়ে যাবে। She or he says that she or he has done his or her tasks. They say we are working in the field. They say we are working in the field. রিপোর্টিং ভার্বে সাবজেক্টটি কোন পারসন? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে এই দেটি হলো থার্ড পারসন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এই জায়গায় যে পরিবর্তনটি হবে, ইয়েস, তাহলে এভাবে লেখো, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি থার্ড পারসন হলে আর রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পারসন হলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটিও কি হয়ে যাবে? থার্ড পারসন হয়ে যাবে। তার মানে হলো এখানেও যা এখানেও তা, এখানেও যা এখানেও তা। ইনভার্টেড কমা তুলে দিব, কি দিয়ে তুলে দিব? দ্যাট। তারপরে পার্সনের পরিবর্তন করব। কিসের পরিবর্তন করব? পার্সনের পরিবর্তন করব। They say that
এই এই যে এই অনুসারে, তাহলে এখানে কি উই থাকবে? না, থাকবে না। উইটি কি হয়ে যাবে? দে হয়ে যাবে। দে আর ওয়ার্কিং কিছু ক্ষেত্রে আবার উইর পরিবর্তন হয় না। এই উই দ্বারা যখন সবাইকে ইনক্লুডেড করা হবে, সবাইকে যখন সম্পৃক্ত করা হবে, তখন উইটার পরিবর্তন হবে না। তখন উইর কি হবে না? পরিবর্তন হবে না। যেমন দেশে, দেশে we will die one day। তারা বলে যে we will die one day, আমরা একদিন মারা যাব। আচ্ছা, এই কথাটির দ্বারা, অথবা এই কথাটি এভাবে হতে পারে, he says we will die one day, যে আমরা একদিন মারা যাব। তো বিষয়টা দ্বারা কি শুধু তাদেরকেই বোঝাচ্ছে না, আমি, আমরা, তুমি, তোমরা সকলকে বোঝাচ্ছে। এই কথাটা যদিও সে বলেছে, এই কথাটা কি? এই কথাটা হলো সবার। এই কথাটা কার? এই কথাটি হলো সবার। তো এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেমন দেশে, তাহলে কি হবে? দে সে দ্যাট we will die one day, অথবা he says that we will die one day। আজকে আমরা শিখতে পারলাম তা হলো কিভাবে পার্সন পরিবর্তন করতে হয়, কিভাবে ইনভার্টেড কমাটি তুলে দিতে হয়। ধারাবাহিকভাবে সকল রুল আমি কয়েকটি ক্লাসে, যেহেতু নেরেশন ইজ এ লার্জ টপিক, আর এটা যেহেতু তোমাদের প্রথম, তোমরা ক্লাস 7-এও নেরেশন করো নাই, ওখানে সেন্টেন্স নেরেশনটাও ছিল না। তো সেই ক্ষেত্রে আমি সবগুলো কিছু ব্যতিক্রম, কিছু পিকুলিয়ার, কিছু ডিফারেন্ট রুল রয়েছে, ওই সবগুলি সহ আমি তোমাদেরকে অন্তত 3 বা 4টি ক্লাসের মধ্যে সবগুলো আলোচনা করব। আর তোমরা যারা অংশগ্রহণ করেছো, যেহেতু তোমরা উইথ পেশেন্স অংশগ্রহণ করেছো ক্লাসটাতে, সে তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা পার্টিসিপেট করতে পারেনি, সকলকে পার্টিসিপেট করার জন্য তোমরা বলবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।